সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 23শে এপ্রিল, বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত আমাদের জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। বরাবরের মতোই এই অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় আছেন এইচবি রিতা। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত গুণী একজন ব্যক্তিত্ব। উনি রবিন রাফান। তিনি একাধারে একজন মেধাবী লেখক, এআই এডুকেটর এবং বর্তমান সময়ের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। প্রযুক্তির এই যুগে কন্টেন্ট সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার কাজ আমাদের অনেকের জন্যই অনুপ্রেরণার যোগায়। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো NY.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি অতিথির কাছে। রবিন রহমান, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। আমাদের দর্শক শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার কাছ থেকে কথা শোনার জন্য। তো আমরা একটু প্রশ্নতেই চলে যাই, যেহেতু সবাই অপেক্ষা করছে। জি, আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি দক্ষিণ এশিয়ার এআই শিক্ষার প্রসারে কাজ করছেন। একজন সৃজনশীল কর্মীর জন্য এআই শেখা বর্তমানে কতটা অপরিহার্য বলে আপনি মনে করেন? আসলে বর্তমানে এআই একদম প্রতিটা সেক্টরে ব্যবহার হচ্ছে এবং এটা ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ প্রতিটা ইনফরমেশন যাচাই বাছাই করার জন্য এআই কে ব্যবহার করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সঠিকভাবে পারফেকশন এর সাথে কোনো কাজ করার জন্য কিন্তু এআই কে ব্যবহার করা হচ্ছে। সো আমি মনে করি যে ওয়ার্ল্ডের যতগুলো সেক্টর আছে একদম চিকিৎসা থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, মুভি থেকে শুরু করে প্রতিটা সেক্টরে এআই এর গুরুত্বপূর্ণতা এবং এআই কে ব্যবহার করা এখন আসলে অভ্যাসের মতো হয়ে গেছে। যেমন আমাদের নিঃশ্বাস নেওয়া একটা অভ্যাস হয়ে গেছে, তেমনি এআই ব্যবহার একটা অভ্যাস হয়ে গেছে। তো এটা পুরো পৃথিবীর ক্ষেত্রেই তাই হচ্ছে। তার মানে আপনি বলছেন যে এআইটা আমাদের একদম প্রত্যেক জীবনের একটা অপরিহার্য অঙ্গ। আপনি এখানে বললেন যে চিকিৎসা ক্ষেত্রেও এআই ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে এআইটা কিভাবে ব্যবহার করা হয়? আসলে আমি আমার লাইভ মানে নিজের সরাসরি একটা এক্সপেরিয়েন্স এর কথা বলি। আমার পরিচিত একজন প্রফেসর, সো উনি দেখলাম উনি ডক্টরের সাথে উনার চেম্বারে রুগী এসেছে। উনি রুগীর সাথে কথা বলতেছে। সো কথা বলার পরে আমি দেখলাম যেটা আমার কাছে খুব অবাক লেগেছে। উনি নিজেও দেখলাম যে এআই ব্যবহার করছে। এআইটা কিভাবে ব্যবহার করছে? উনি যখন একটা মেডিসিন লিখে দিয়েছে আ রোগটাকে আইডেন্টিফাই করে, উনি আবার চেক করেছে যে আসলে কি এই রোগের সাথে এই মেডিসিনটা কি আমার দেওয়া ঠিক হচ্ছে কিনা। মানে ক্রস চেক করেছে। আই এম নট আচ্ছা। সিউর এটা হয়তো উনার পার্সোনাল কোনো সেটআপ হবে বা পার্সোনাল উনার কোনো এআই এজেন্ট দিয়ে হয়তো এটা করছে। বাট আমি দেখলাম উনি সেটা চেক করছে। ঠিক আছে? আর বর্তমানে আসলে আপনি জানেন কিনা আমি জানি না এখনো। চায়নাতে এআই দিয়ে ইতিমধ্যেই চিকিৎসা ব্যবস্থা শুরু হয়ে গেছে। হ্যাঁ? আচ্ছা। যেখানে আসলে কোনো হিউম্যান নাই, এআই চিকিৎসা দিচ্ছে এরকম ব্যবস্থা শুরু হয়েছে। সো আসলে এটা আসলে এখন সব ক্ষেত্রেই অপরিহার্যতা হয়ে গেছে আসলে, যেটা আহ, ব্যবহার তার চলছে। মানে হচ্ছে এআই খুব নির্ভরযোগ্য আমাদের সবার জীবনে। সব ক্ষেত্রে খুব নির্ভরযোগ্য একটা জিনিস। নির্ভরযোগ্যতাটা আমি এখনো বলতে চাই না। কারণ হচ্ছে এখনো এআই আসলে খুব কি বলবো বাচ্চা কালেই আছে। সো আগামী ৪-৫ বছরে এটা একদম অ্যাডাল্ট পর্যায়ে চলে যাবে। তখন আপনি নির্ভর করতে পারেন চোখ বন্ধ করে। এখন যেমন আপনি চোখ বন্ধ করে নির্ভর করার মতো এআই এখনো না। আচ্ছা। তাহলে আমরা পার্সোনাল লাইফ এ ইউস করতে পারি। যেমন ডাক্তার আমাকে একটা মেডিসিন দিল। আমি এআই কে জিজ্ঞেস করতে পারি যে, "আমার এই মেডিসিনটা কি ঠিক দিল ডাক্তার?" আ সে নিশ্চয়ই একটা উত্তর দিবে আমাকে। অবশ্যই। এর পাশাপাশি আমি ওয়ালগ্রিনে গেলাম মাত্র। আমার একটা মেডিসিন দরকার। আমি সেই মেডিসিনটা পাচ্ছিলাম না। আমি তখন আমার এআই কে বললাম যে, "এটার আরো সাবস্টিটিউট মেডিসিন এর নাম দাও যেটা আমি ওয়ালগ্রিনে পেতে পারি।" সে সাথে সাথেই সে একটা ক্রিম দরকার ছিল। সে সাথে, সাথে আরো ৪-৫ টা ক্রিমের ছবি সহ আমাকে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিল এবং আমি তখন দেখে নিয়ে নিতে পারলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনি জানেন কিনা আমি জানি না। ইন্ডিয়াতে কিন্তু প্রতি বছর শুধু ভুল ওষুধ খেয়ে
আমার জানা মতে 8,000 থেকে 10,000 লোক মারা যায় ইন্ডিয়ার। Oh my God. ঠিক আছে? সো আমি অনেক আগে এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও করি, যে হুম, এআই দিয়ে আপনি এখন থেকে চাইলে ডক্টর যে প্রেসক্রিপশন দিচ্ছে সেটা ছবি তুলে এআই কে পাঠাবেন, এবং আপনার যে মেডিসিন গুলা নিয়েছেন ধরেন 4টা বা 5টা, তখন হুম, আপনি মেডিসিনের ছবি পাঠাবেন, পাঠিয়ে এআই কে বলতে পারেন যে আমার এই রোগের সাথে এই প্রেসক্রিপশনের যে মেডিসিন গুলো আমাকে দিয়েছে এগুলাকে আমি ইউজ করতে পারি কিনা বা আমি খাবো কিনা। তখন যদি বলে যে না, এটা তো একটা ভুল মেডিসিন দিয়েছে, এই মেডিসিনটা চেঞ্জ করো, কারণ অনেক মেডিসিনের একটা অক্ষরের কারণে মেডিসিনের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, মেডিসিনের হুম, 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 ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক হুম, ডাক্তাররা অনেকেই আসলে বাংলাদেশে বা ইন্ডিয়াতে দেখা যায় যে এখনো হ্যান্ড রাইটেন চলে, হ্যান্ড রাইট চলছে। তো হ্যান্ড রিটেন থাকা অবস্থায় কিন্তু মানুষ অনেক সময় ভুল ওষুধ দিয়ে দিচ্ছে, না চাইতেও ভুল ওষুধ দিচ্ছে। ঠিক আছে? সো এই বিষয়গুলো এখন ইজিলি এআই কে দিয়ে আসলে অনেকেই চেক করছে। হুম। তো আমি বেশ আশান্বিত হলাম যে আমরা অনেক সময় ফার্মাসি থেকে যখন ওষুধটা পিক আপ করি, অনেক সময় ফার্মাসিস্ট ভুল করে ভুল ওষুধ দিয়ে দেন, ইচ্ছাকৃত না। আমার মনে হয় যে আমরা এই সাহায্যটা হয়তো নিতে পারি, এবং আহ খুব নিখুঁত ভাবেই নিতে পারবেন সেটা নিশ্চিত আসলে। নিতে পারি। তো হ্যাঁ, খুব ভালো লাগলো ব্যাপারটা শুনে। আমরা এই জিনিসগুলো তো আমরাও আসলে জানি না, সেই জন্যই আপনাকে আজকে আনা, আমাদেরকে একটু ঝালাই করে নেয়া। তো আমি পরবর্তী প্রশ্নতে যাচ্ছি জি। যে আপনার যে এআই মাস্টার ক্লাস, এই জি। মাস্টার ক্লাস থেকে শিক্ষার্থীরা মূলত কি ধরনের টেকনিক্যাল দক্ষতা, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এআই এডিটিং, এটা অর্জন করছে, যা তাদের ক্যারিয়ার সরাসরি কাজে লাগছে? এরকম কি হচ্ছে যে শিখছে এবং ক্যারিয়ারে কাজে? ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে, আমি যে এআই মাস্টার ক্লাস করাচ্ছি, আমি তো মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো হুম, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কিন্তু শুধু মাস্টার ক্লাসটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য করছি না। আমার এআই মাস্টার ক্লাসটা যেমন একজন সিঙ্গার আমার এআই মাস্টার ক্লাস অ্যাটেন্ড করছে, তেমনি চিকিৎসকও অ্যাটেন্ড করছে, পুলিশও অ্যাটেন্ড করছে, আর্মি থেকে অ্যাটেন্ড করছে, ইঞ্জিনিয়ার থেকেও অ্যাটেন্ড করছে, হ্যাঁ, আর্কিটেকচারাল থেকে আর্কিটেক্ট হিসেবে অ্যাটেন্ড করছে, অনেকেই অ্যাটেন্ড করছে। এবং আমার এআই মাস্টার ক্লাসটাতে আমি একদম বেসিক থেকে এআইটাকে শিখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি এআইটাকে রপ্ত করবেন। এজন্যই কিন্তু ক্লাস অলমোস্ট সব মিলিয়ে এখন 20 ঘন্টার মতো ক্লাস করতে হয়। সো এই টোটাল বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এআইটাকে কিভাবে শুরু থেকে, মানে অনেকে আছে না যে আমি এআই কিভাবে অ্যাকাউন্ট করব সেটাই জানি না। সো সেখান থেকে শুরু করে যে কিভাবে আপনি আপনার প্রাত্যহিক জীবনে এটাকে ব্যবহার করবেন, কিভাবে আপনি আপনার ব্যবসায়িক বিজ্ঞাপনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করবেন, কিভাবে আপনি এটা মিউজিক বানানোর ক্ষেত্রে ব্যবহার করবেন, গানের লিরিক্স বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, মুভির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কনটেন্ট ক্রিয়েশন এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, হ্যাঁ? বিজ্ঞাপনের ব্যানার বানাতে ব্যবহার করতে পারেন। এরকম অসংখ্য জিনিস আমার এই এআই মাস্টার ক্লাসে, যেটা কিনা একজন মানুষকে এআই দক্ষ হতে সাহায্য করবে। তাহলে আচ্ছা, এই যে এআই এর কথা বললেন, বিভিন্ন 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 বিষয় বললেন, এগুলো কি ফ্রি নাকি আপনাকে আমাদেরকে এগুলো আপলোড করার জন্য পে করতে হবে? আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় আছে। স আপনি যদি খুব কমার্শিয়াল লেভেলের কিছু কাজ করতে চান, আপনাকে অবশ্যই পেইড এআই ব্যবহার করতে হবে। যেমন আপনি একটা পেজ চালাচ্ছেন, পেজে আপনার কোনো মনিটাইজেশন নাই, তাহলে আপনি যেকোনো ধরনের কাজ করলেই আপনি পারেন। এটা আপনার বিষয়। বাট আপনি যদি মনে করেন যে একটা মিডিয়া কোম্পানি চালাচ্ছেন, একটা নিউজ পেপার চালাচ্ছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই পেইড অ্যাপ ব্যবহার করা উচিত। তা না হলে আপনি একটা কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। আপনাকে আসলে নন কমার্শিয়াল ইউজ এর একটা কনটেন্ট কে আপনি চাইলে কমার্শিয়াল ইউজ করা ঠিক হবে না। ঠিক আছে? সো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে আমি বলব যে, যেমন ফ্রি কিন্তু জেমিনাইও ফ্রি। জেমিনাইও আপনি অনেক কিছু ফ্রিতে ব্যবহার করতে পারছেন। হ্যাঁ? ফ্লোতে আপনি অনেক কিছু ফ্রিতে ব্যবহার করতে পারছেন। কুইন নামে আরেকটা এআই আছে, সেটাও আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন। ফ্রি যেমন আমি দেখাচ্ছি আমার ক্লাসে, তেমনই পেইডটাও দেখাচ্ছি। কারণ ফ্রি হচ্ছে তাদের জন্য যাদের সক্ষমতা নাই এখন কিছু করার, কেনার। আর পেইডটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে কমার্শিয়ালি, যেমন একটা বিজনেস করব, আমি ব্যানার বানাবো কমার্শিয়ালি, এই সবকিছু ওই পেইড এর ভিতরে থাকবে। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি, মানে টেক্সট টু ইমেজ বা টেক্সট টু ভিডিও টুলগুলোর ব্যবহার। আ তা এগুলো তো এখন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। তো ফ্রিতে টুলগুলোর ব্যবহার এবং কিনে নেয়ার মধ্যে যে কাজের পার্থক্যটা কিরকম? একটা ফ্রি, আরেকটা হচ্ছে আম আমি কিনে নিলাম। তো আপনি যদি একটু হিন্টস দিলেন, আমি আরেকটু ব্যাপকভাবে জানতে চাচ্ছি যে কাজের আরেকটু পার্থক্য। বিষয় হচ্ছে যে আপনি যখন ফ্রিতে ব্যবহার করবেন তখন একটা লোগো থাকবে। সো আপনি যখন ধরেন আপনি একটা নিউজ কোম্পানি চালাচ্ছেন, আপনি তখন একটা লোগো সহ একটা ভিডিও আপলোড করে দিলেন। হ্যাঁ? যেটা ইতিমধ্যে একটা মুভিতে হুম, হুম, ইন্ডিয়ান একটা জয়া নায়াগান নামের একটা মুভি ছিল, তামিল মুভি। এখনো হুম। মুক্তি পায় নাই। ওই মুভির ট্রেইলারে ওরা ভুলে VO3 ইউজ করছিল এবং জেমিনাই এর লোগোটা সেখানে ছিল। ওরা আচ্ছা, ভুলে সেই লোগোটাকে রিমুভ করতে ভুলে গেছে। ঠিক আছে? সো
এখন কথা হচ্ছে ফ্রি ইউজ করলে এরকম সমস্যা দেখা দিতে পারে। আবার আপনি যখন পেইড ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই লোগোটা থাকবে না কোথাও, ঠিক আছে? এবং এটার কোয়ালিটিও অনেক হাই হয়ে যাবে, ঠিক আমি আছে? পে তো করলে আর লোগোটা আসবে না। লোগোটা আসবে না, হ্যাঁ। পাশাপাশি হচ্ছে আপনি একটা রিস্কে থেকে যাবেন। ধরেন আপনি একটা ফ্রি দিয়ে একটা ইমেজ বানালেন, যদিও এখন গুগল জেমিনাই ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে, আপনি জেমিনাই ইজিলি ছবি বানাতে পারছেন ফ্রিতে, হ্যাঁ। বাট হচ্ছে যে ফ্রি ইউজ করলে ওদের কিছু কোড থাকে, ইমেজের ভিতরে কিছু কোড থাকে, যেটা দিয়ে একটা সময়, এখন না হোক, 2 বছর 3 বছর পরে কোম্পানির মনে হলো যারা ফ্রি ব্যবহার করেছে তাদেরকে আমরা একটা স্ট্রাইক পাঠিয়ে দিই, ঠিক আছে, আচ্ছা যে এটা হচ্ছে নন কমার্শিয়াল একটা প্রোডাক্ট, তুমি কমার্শিয়ালি ইউজ করেছো, ঠিক আছে, এরকম করতেই পারে। কারণ আচ্ছা এখন সবাই ফ্রি দিচ্ছে, আলটিমেটলি ইটস এ বিজনেস, বিলিয়ন বিলিয়ন ডলার মানুষ ইনভেস্ট করেছে, তাদের তো ইনকাম দরকার, তাই না? সো এটা আসলে ফ্রি ব্যবহার করাটা আসলে না পারতে করা উচিত আর কি। হুম, নিজের জন্য অতটা সুবিধাজনক না। জি। আচ্ছা, তখন এই যে একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেই হিসাবে একজন এআই এজেন্ট ব্যবহার করে প্রোডাকশন বা এডিটিং যে প্রসেসটা, এটা কতটা দ্রুত করা যায় এবং কতটা সাশ্রয়ী করা যায়? আসলে এখনো অনেক ভিডিও সবাই বানাচ্ছে যে এআই এজেন্ট ব্যবহার করে, ফেসলেস অটোমেটিক এআই কন্টেন্ট জেনারেট হচ্ছে। তো এই কন্টেন্ট গুলো আসলে খুব একটা ভালো কিছু না। এই কন্টেন্ট গুলা আসলে মানে ভেলো লোয়ার বলা যায়, যে আপনি যদি ক্যাটাগরি হিসেবে ধরেন তাহলে একদম লোয়ার ক্যাটাগরিরও নিচে ক্যাটাগরি বলা যায়। তার কারণ হচ্ছে, ধরেন এআই এখনো পারফেকশনে আসে নাই। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি। এআই এখনই বলতে পারে না। আপনি যদি এআই কে বলেন যে সুধীর, তুমি, আপনাকে একটু থামাই। আমাদের জি, সম্পাদক ইব্রাহিম চৌধুরী তো ব্যস্ত মানুষ, এর ভিতরে উনি এসছেন, তা জি, আমরা জি, জি, ওনাকে sure, ডাকি। ইব্রাহিম জি। ভাই, আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, প্লিজ। ইব্রাহিম ভাই, দেখতে পাচ্ছি না। ইব্রাহিম ভাই, ক্যামেরা বন্ধ করা। আহ রিতা, ইব্রাহিম ভাই তো ঢুকতে পারছে না, ওনার দুটো নাম দেখছি, কোনটাতেই ওনার ছবি আসছে না। মনে হয় আপনারা কন্টিনিউ করেন, যেহেতু ওনাকে ডেকেছেন অলরেডি, তো সম্ভবত উনি হয়তো জয়েন করবে 2 এক মিনিটের মধ্যে। তো বলে দিয়েছেন ওনার নাম। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, আমরা ছিলাম ওইখানে যে প্রোডাকশন বা এডিটিং প্রসেসকে কতটা দ্রুত এবং সাশ্রয়ী হ্যাঁ, করা সম্ভব। দ্রুত দ্রুত এটাই বলছিলাম যে এখনো পারফেকশনে আসে নাই। এখন আমি বলবো, আমার অ্যাডভাইস থেকে থাকবে এটাই যে এখনই এআই কে দিয়ে ফুল অটোমেশনে না যাওয়া। ফুল অটোমেশনে গেলে সেই এআই এর কোয়ালিটি ভালো থাকবে না, এবং এই জন্য ইউটিউব এরকম অনেক চ্যানেল ব্লক করে দিচ্ছে যে এটা টোটালি এআই অটোমেটেড চ্যানেল। কারণ এআই অটোমেটেড আসলে বিষয়টা হিউম্যান টাচ ছাড়া হচ্ছে, সেখানে অনেক ভুল ইনফরমেশন চলে আসতে পারে, অনেক ভুল কিছু দেখানো হয়ে যেতে পারে, ঠিক আছে? ধরেন আপনি রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছেন, এআই কে বললেন যে এরকম একটা কন্টেন্ট বানাও যে অটোমেটেড, আমি দেখতেও চাচ্ছি না, অটোমেটিক ফেসলেস বানাও। সে রাস্তায় দেখা গেল একজনকে মেরে চলে গেল, এটা আবার আপনার ইউটিউব ভিডিওতে চলে আসবে। ইউটিউব কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন্স ব্রেক হিসেবে আপনাকে কিন্তু একটা সাসপেন্ড করে দিতে পারে। সো এই জন্যই এই অটোমেশনে এখনই যাওয়া ঠিক হবে না। ম্যানুয়াল এবং অটোমেশন দুইটাকে কাজে লাগিয়ে, যেমন আপনারা যদি দেখেন আমার পিছনে কিন্তু এখনো কাজ চলছে, আমার হুম, আরেকটা স্ক্রিনে, আমি হুম, কিন্তু আপনার সাথে কথা বলতেছি, আমার আরেকটা স্ক্রিনে কিন্তু কাজ চলছে, ঠিক হুম। আছে? সো বিষয়টা হচ্ছে, এটাও একটা অটোমেশন, যে আমি কিছু করছি না, বাট আমার পিছনে কিন্তু অটোমেটিক কাজ চলছে এবং কাজ শেষ হয়ে গেছে। আমি যেটা কথা বলছিলাম আপনাদের সাথে, সে অটোমেটিক্যালি আমার কাজটা কমপ্লিট করে ফেলছে। সো বিষয়টা হচ্ছে যে, অটোমেটিক্যালি করেছে বলতে আপনি আগে ওকে বলে রেখেছিলেন যে আমার কাজটা করে রাখবে। হ্যাঁ, আমি তাকে প্রম্পট দিয়েছি যে হুম, আমার এই প্রম্পট অনুযায়ী তুমি আমাকে একটা কনটেন্ট বানিয়ে দাও। ঠিক আছে? হুম, সে আমার একটা কনটেন্ট রেডি করে দিল। তো আমি কিন্তু এখন যেই কাজটা করি, একসাথে ২ টা বা ৩ টা কনটেন্ট বানাই, সেম কনটেন্ট বানিয়ে ৩ টা কনটেন্টকে মিক্স আপ করি, হুম। করে একটা কনটেন্ট বানাই। কারণ আমি জানি যে এআই এখনো পারফেক্ট না। সে একটা ডিরেক্ট কনটেন্টে পুরো বিষয়টাকে বোঝাতে পারে না। ঠিক আছে? এটাকে আমার মিক্স আপ করে দেন একটা ফুল কনটেন্ট রেডি করতে হয়। ঠিক আছে? এভাবেই করা উচিত সবার। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই যে আমরা মেধার কথা বলি, হ্যাঁ, তো এই যে এআই কন্টেন্ট গুলো করছেন, এইখানে কি মেধার সাথে কি কোনো ক্ল্যাশ হয়, নাকি যার যেরকম মেধা সে সেই অনুযায়ী তার কাজগুলো করে যেতে পারে? এটাতে আসলে ব্রেইনের, অনেকেই ভাবে যে এআই এর কারণে হয়তো নিজের ব্রেইনের ব্যবহার হচ্ছে না। এআই এর কারণে হয়তো বা এখন আগের মতো মানুষকে আর কষ্ট করতে হচ্ছে না। সো হুম, ২ টা ২ বিষয়। তো এখন কথা হচ্ছে যে
আপনাকে এআই ব্যবহার করতে গেলেও আপনাকে কিন্তু সক্ষমতা অর্জন করতে হবে। কিভাবে এআই কে বললে, কিভাবে এআই কে প্রম্পট লিখে দিলে এআই বুঝবে যে আমি আসলে কি করাতে চাচ্ছি। তো এই বিষয়গুলা কিন্তু একবার বললেই হয় না, বেশ কয়েকবার বলতে হয়। পাশাপাশি এটা প্রম্পট লিখার মাধ্যমে এআই কে বুঝাতে হয়, তারপর সে আউটপুট দিতে পারে। ঠিক আছে? তো এখানে কিন্তু একটা বড় একটা ব্রেন স্টর্মিং হয়ে যায়। ঠিক হুম, আছে? কারণ আপনি যখন না জানবেন, ধরেন আপনি বললেন আমি একটা ফাইট সিন বানাইতে যাচ্ছি, যে হুম, হিরো যাবে গিয়ে সে ঘুরে এআই কে আরেকটা এনিমিকে সে কিক করবে। সো এই যে ঘুরে যে কিক করবে, এটা এআই কে তো বুঝাইতে হবে, কারণ ও তো আর মানুষ না। ওকে তো হুম, আমার বুঝাতে হবে যে মানুষটা এভাবে যাবে, গিয়ে একটা ফ্লিপ করবে, ফ্লিপ করার সময় তার পাটা ওর মাথায় লাগবে, দেন ও পড়ে যাবে। এরকম ছোট ছোট বিষয় এআই কে প্রম্পটের মাধ্যমে বুঝিয়ে দেন একটা রেডি কন্টেন্ট আসতে পারে। ঠিক আছে? হুম। সো এভাবে আসলে প্রসিডিউর গুলা চালানো উচিত। তার মানে আমি এটা বুঝতে পারছি যে মেধাটা কাজেই লাগছে। যার যেরকম মেধা সে সেইভাবে একেকটা কনটেন্ট তৈরি করবে। রাইট, মেধাটা রাইট। আ হয়তো সহজ হচ্ছে কিন্তু মেধাটাকে কাজে লাগাচ্ছে মানুষ। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যেমন ফ্রিল্যান্সিং এবং কর্মসংস্থান ব্যাপারটা জানতে চাচ্ছি। যে দক্ষিণ এশিয়ার তরুণরা এআই প্রযুক্তি ব্যবহার করে গ্লোবাল মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং এ নিজেদের অবস্থানটা কিভাবে শক্ত করতে পারে? ধরেন আমার এআই মাস্টার ক্লাসে এখন আমি সিনেমেটিক অনেক কিছু শেখাচ্ছি। আমি শুধু একটা ইস্যু নিয়েই বলি। ধরেন আপনি চাচ্ছেন যে সিনেমেটিক কাজগুলো আপনি করে প্রডিউস করবেন। যেমন আমি রিসেন্টলি একটা মুভিতে কাজ করেছি। আমার খুব ক্লোজ এক বড় ভাইয়ের। এটা একটা অ্যাডভেঞ্চার মুভি। সেখানে আমি কাজ করেছি এআই নিয়ে। এআই ভিজুয়ালটা আমি প্রোভাইড করেছি। সো এরকম যখন কেউ এআই এর উপর স্কিলড হয়ে যাবে, সে কিন্তু অনেক মুভিতে নিজের স্কিলটাকে ব্যবহার করতে পারবে। সে চাইলে নিজেকে ওই কাজগুলো, যেটা আগে সবাই ভাবতো যে হলিউডের কাজ শুধু হলিউডের লোকেরাই করবে। ব্যাপারটা তা না। এখন চাইলে বাংলাদেশ থেকে বসেও কেউ হলিউডের কাজ করে দিতে পারবে। এবং সেটা একদমই কম খরচে। ঠিক আছে? আচ্ছা। সো এরকম ভাবে ফ্রিল্যান্সিং অনেক নতুন নতুন পেশা তৈরি হয়েছে। আবার ধরেন গান বানানো। ঠিক আছে? আমি নিজেও অনেকগুলো গান বানিয়েছি। আমি তো সিঙ্গার না, বাট আমিও কিন্তু অনেকগুলো গান বানিয়েছি। সেই গানগুলো থেকে রীতিমতো প্রতি মাসেই দেখা যায় যে $200-300 অটোমেটিক আসতে থাকে। সবাই সেই গান শুনেও, কারণ অনেকে তো জানে না যে এটাতে এআই গান। আ অনেকেই আমাদের জানে। ইব্রাহিম চৌধুরী ভাই এসে গেছে। জি। ইব্রাহিম ভাই আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনি বলতে থাকেন উনার কথাটা। ফরিদা আপা, আপনারা তো খুব চমৎকার করতেছেন। আমি আমি কি কথা বলতে পারবো এখন? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ডাকছি আমরা। আমি তো সবার ডাক সবসময় শুনতে পারি না, এটা আমার দিস ইজ মাই লিমিটেশন। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, আজকে চমৎকার আলোচনা করছেন। এবং আজকে তো আপনার রবিন রাফান বিখ্যাত মানুষ আমাদের এই প্রজন্মের। সো আই ওয়ান্ট টু থ্যাংক কংগ্রেচুলেট ইউ। তার এই ব্যস্ত সময়ে, মানে আপনাদের ডাকে এই যে সাড়া দিয়েছেন, এটা এটা হুম। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং থ্যাংক আপনি ইউ অনেক ইব্রাহিম ভালো কাজ ভাই। করেন। আমিও আপনার নাম অনেক শুনেছি। আপনাকে সবসময় হ্যাঁ, দেখি ফেসবুকে। ঠিক আছে? এবং আপনার সাথে আজকে অনলাইনে কথা বলতে পেরে ভালো লাগলো। ইনশাল্লাহ দেখা হবে একদিন। কিন্তু এই কেউ যদি আমার বিরুদ্ধে কথাবার্তা বলে থাকে, সব বাদ দিবেন। ওই যে শুনেছেন যেগুলো সব ঠিক না, বাট এনিওয়ে, আমরা শুনেন, আমরা মানে জানি আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে, এবং আমাদের মানে ইউ আর গ্রেটার দেন আওয়ার প্ল্যাটফর্ম। কিন্তু আমরা মনে করি যে আমাদের একটা ভ্যালু আছে, এই আমাদের বোনরা খুবই গুরুত্বপূর্ণ। তারা এই রবিন রাফানকে আহ, সাথে কথা বলে এই যে একটা সংযুক্ত সৃষ্টি করেছেন, আমাদের অনেকে উপকৃত হবে। সো হোয়াট এভার ইউ ইনশাল্লাহ। ক্যান কন্ট্রিবিউট, এবং প্রতিদিন আপনি কিছু ভালো কাজ করেন, আমরাও খেয়াল করি। আমি দীর্ঘদিন থেকেই আপনাকে ফলো করতেছি। হঠাৎ হঠাৎ করে আসলাম এখন, মানে কত মানুষ যে কত বিখ্যাত হয়ে গেছে আমাদের অজান্তেই। আর দেশ ছাড়া আমরা অনেকেই এখানে অনেকদিন। তো হঠাৎ করে দেখি যে মানে যেখানে খালি মাঠ ছিল সেখানে বট গাছ, সেখানে বড় অশ্বত্থ গাছ হয়ে গেছে। জি। আপনারাই মানে আমাদের দেশটাকে এগিয়ে নেবেন, এই শুভেচ্ছাই ইনশাল্লাহ। ভালোবাসা। এবং উত্তর আমেরিকার পক্ষ থেকে আমাদের এই বোনরা যারা, তারা শুনেন আপনার মতো এত গুছিয়ে হয়তো বলতেও পারবে না, বাট আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনি ইনশাল্লাহ। যদি সময় পান আবার আসবেন। ফরিদা আপা, আমি সময় ইনশাল্লাহ। নিচ্ছি না, দিস ইজ না, অল না, ইয়ার্স। আপনি সময় নিন। সমস্যা হবে না ভাইজান। আপনারা আপনি আপনাদের বেশি কথা বলার দরকার নাই, লেট হিম টক। সে যত কথা বলবে তত আপনারাও হুম, উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। অনেক হ্যাঁ, ধন্যবাদ রাফান। ঠিক জি, আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কিছুক্ষণ অফ দ্য ক্যামেরা থাকবো। ইটস কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। হুম।
তো ভাইয়া আপনি বলছেন যে এই যে দক্ষিণ এশিয়ার ফ্রিল্যান্সিং এর অবস্থানটা কিভাবে শক্ত অবস্থান জি, কিভাবে তার মানে হচ্ছে যে আপনি কিন্তু যেমন মুভিতে কাজ করতে পারছেন ফ্রিল্যান্সার হিসেবে, তেমনই কিন্তু আপনি চাইলে গান বানাতে পারছেন। যে কোনো গান বানিয়ে, আর গান যে আপনি শুধু বাংলায় বানাবেন তা না, আপনি চাইলে অ্যারাবিক গানও বানাতে পারেন, হিন্দি গানও বানাতে পারেন। সেগুলো আপনি চাইলে ফ্রিল্যান্সার হিসেবে গান মানুষকে প্রডিউস করতে পারেন। অনেকেই তো আসলে এআই কে ব্যবহার করতে জানে না, তো হুম, হুম। তাদেরকে আপনি চাইলে সেগুলো সেল করতে পারেন। ঠিক আছে, ব্যানার বানাতে পারেন, যে ব্যানার গুলো আগে অনেক প্রশিক্ষণ নিতে হতো, অনেক হাই কনফিগারেশনের সুপার কম্পিউটার লাগতো বা পিসি লাগতো বা ল্যাপটপ লাগতো, সেগুলো এখন আর লাগছে না। ঠিক আছে, সো এই কাজগুলো আপনারা চাইলে ফ্রিল্যান্সার হিসেবে এখন থেকে যে কোনো ব্যানারটা হচ্ছে তৈরি করে দিবে, তারপর আমরা সেখান থেকে প্রিন্ট আউট করবো। রাইট প্রিন্ট আউট করবেন বা ফেসবুকে পোস্ট দিবেন বা হুম, হুম, হচ্ছে ল্যান্ডিং পেজে ব্যবহার করবেন। ব্যানারের তো অনেক কাজ আছে, হুম, ব্রোশিওর হুম, হুম। বানাবেন, যে কোনো আপনার কোম্পানি প্রোফাইল বানাইতে ব্যবহার করবেন, এরকম অনেক কাজে আপনি সেটা ব্যবহার করতে পারছেন। আচ্ছা, খুবই চমৎকার সব তথ্য পাচ্ছি। মানে আমি মনে আরেকটা হচ্ছে তথ্য বলে রাখি আপনাদেরকে, হ্যাঁ, আপনারা যদি একটা, বর্তমানে এআই ওই লেভেলে চলে গেছে যে আপনারা যদি একটা ব্ল্যাঙ্ক ফর্ম, সেই ফর্মটা নিয়ে যদি আপনারা এআই কে পাঠান, ঠিক আছে, এআই কে পাঠিয়ে যদি আপনার ইনফরমেশন গুলা দেন যে এই হচ্ছে আমার নাম, এই হচ্ছে আমার বাবার নাম, এই হচ্ছে আমার অ্যাড্রেস, তুমি জায়গা মতো বসিয়ে দাও, ঠিক আছে, সে তখন আপনার ইনফরমেশনটা ওই ফর্মে একদম জায়গা, যে জায়গায় বাবার নাম, যে জায়গায় মায়ের নাম, সেগুলা লিখে বসিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনারা চাইলে এই টাইপের কাজও কিন্তু বর্তমানে এআই দিয়ে করতে পারছেন, সেটা চ্যাট জিপিটি দিয়েও করতে পারছেন, জেমিনাই দিয়েও করতে পারছেন। এছাড়াও আরো অনেক এআই আছে, সিডেন্স 4.5 আছে, ওয়েন আছে, এগুলো অনেক কিছু, এগুলা যে কোনোটা দিয়ে আপনারা করতে পারেন। মানে বিশাল একটা জগৎ। আমরা কিছুটা এখনো আহ অন্ধই, আমরা পুরোই অন্ধ বলা যায়। আপনার কাছে শুনে মনে হচ্ছে আমরা একদমই অন্ধ, জানি না এই জগৎটা। তারপরে রিতা কিছু বলবে? আমাদের রবিন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। থ্যাংক আপনার জন্য দর্শকদের দুইটা প্রশ্ন আছে, আসলে অনেকগুলো প্রশ্ন আছে, মাঝখানে একটু দুইটা বলে নিই। একটা হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে আম, আপনার এআই এর ব্যবহারটা, যে প্রম্পটের কথাটা বললেন, প্রম্পট আসলে লেখার ক্ষেত্রে কোন জিনিসটাতে ফোকাস করা দরকার, মানে উনি জানতে চেয়েছেন যে কিভাবে আমি প্রম্পটটা লিখলে ঠিক এআই বুঝতে পারবে যে আমি কি চাচ্ছি। জি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে এটা আমার এআই মাস্টার ক্লাসে ভেঙে ভেঙে ছবি দিয়ে বোঝানো হয়েছে, এটা তো আসলে ক্লাসের বিষয়, তারপর আমি ইন আচ্ছা শর্টে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনি যখন একটা প্রম্পট লিখবেন, সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি কার জন্যে এই প্রম্পটটা লিখছেন, সাবজেক্টটা কে, সেই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেকেন্ড, রাখতে হবে যে সাবজেক্টটা কোন জায়গায় আছে, সেটা নিয়ে আপনাকে লিখতে হবে। এবং এই সাবজেক্টটা কি পড়ে আছে, ড্রেসটা কি, সেটা আপনাকে লিখতে হবে। এবং সাবজেক্টের অ্যাক্টিভিটিস কি, সেটা আপনাকে প্রম্পটে বলতে হবে। এবং লাইটিংটা কি হবে, ডে টাইম হবে না নাইট টাইম হবে, এইরকম আপনাকে লিখতে হবে। অথবা আপনি যদি কোনো ব্যানার বানাতে চান, আপনি তখন সাবজেক্ট কে সেটা লিখতে হবে, কি ট্যাক্স থাকবে সেটা লিখতে হবে। সো কোনো ভিডিও যদি বানাতে চান, ঠিক একই উপায়ে আপনি প্রম্পটটাকে টোটাল একটা গাইডলাইন বা আপনি টোটাল স্টেপ বাই স্টেপে সাজাবেন। যেমন সাবজেক্ট রবিন রাফান, লোকেশন ঢাকার একটি রোডে, ব্যাকগ্রাউন্ড বললেন, লাইটিং সকালের দিনের টাইমে বা রাতের টাইমে বা সন্ধ্যার টাইমে, এরপরে অ্যাক্টিভিটিস, সে বাইক চালাচ্ছে এবং বাইকের মধ্যে সে হেলমেট পরে আছে। এরকম ভেঙে ভেঙে সাবজেক্টটাকে রেডি করবেন, লোকেশনটাকে রেডি করবেন, অ্যাক্টিভিটিসটাকে রেডি করবেন, দেন প্রম্পটটাকে প্রসেসিং এ দিয়ে দিবেন। এভাবেই আসলে প্রম্পট গুলোকে সাজাতে হয়। মানে পুরাই আমাদের যে অ্যালফাবেট শেখাটা আর কি, রাইট। আমাদের আমাদের অক্ষর থেকে শুরু করে তারপর শব্দ করো, যুক্ত করো, মানে এআই কে টোটালি ছোট বাচ্চাদের মতোই সেই বাচ্চাদের মতো জি বুঝিয়ে দিতে ডিরেকশনটা হবে। দিতে হয় প্রায়। জি। মনে হয় এআই খুব দ্রুতই এতটাই দক্ষ হয়ে যাবে যে তখন আর আমাদেরকে ডিরেকশন দিতে হবে না। আচ্ছা, আমি সময় পাই না করি। আরেকজন জানতে চেয়েছেন যে আপনি আমাকে, রবিন ভাইয়া, আপনি আমাকে দুইটা অ্যাপস এর কথা বলেন যেখানে আমি ফ্রিতে ছোট ক্লিপ করতে পারবো, টেক্সট টু ভিডিও, আই মিন টেক্সট টু ভয়েস, ইমেজ টু ভিডিও। ওকে, টেক্সট টু ভয়েস সেই ক্ষেত্রে হচ্ছে ফ্লো ইউজ করতে পারে। গুগলে গিয়ে লিখবে flow.com বা ফ্লো লিখবে, গুগল ফ্লো লিখলে দেখবে পিঙ্ক কালারের একটা লোগো লিংক আসবে। সেখানে আমার ইয়েতে আসলে আমার পেজে এটা নিয়ে বারবারই ভিডিও দেওয়া হয়। তো ফ্লো ব্যবহার করতে পারে, ফ্লোতে ইজিলি টেক্সট টু ইমেজ, টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও, এটা ব্যবহার করতে পারবে। এবং
প্রতিটা ইমেইলে মেবি 110 বা 150 ক্রেডিটের মতো ফ্রি দেয়। সো ইমেল শেষ হয়ে যাবে, আবার নতুন ইমেল দিয়ে লগ ইন দিবে, এইভাবে করতে পারে। এছাড়াও QWEN এই নামে আরেকটা এআই আছে, সেটাও ফ্রিতে ব্যবহার করতে পারবে। এবং আগে তো গ্রক ফ্রিতে ছিল, GROK গ্রক, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, ওরা এখন আর ফ্রি দিবে না। তো এখন যেটা হচ্ছে, এখন QWEN এই অ্যাপটাকে, এআইটাকে ব্যবহার করা যায়। তবে আমার কাছে বেস্ট হচ্ছে, আম, আমার কাছে বেস্ট লাগে জেমিনাই বা মানে ফ্লোটা ব্যবহার করতে পারে ফ্রিতে। ফ্লোটার বানানটা আপনি একটু বলে দিবেন? FLOW ফ্লো। FLOW, আচ্ছা, ধন্যবাদ। FL ফরিদা ইয়াসমিন, আপনি কন্টিনিউ করতে পারেন। প্রো। আচ্ছা, রিতা, okay. তো এখন আমি খুবই মজা পাচ্ছি সব জেনে, কারণ আমি আমি এটার এত কিছু জানতাম না। আহ যাই হোক, খুব ভালো লাগছে। এবার আরেকটা প্রশ্ন চাচ্ছি, যেমন এআই ব্যবহারের ক্ষেত্রে কপিরাইট বা নৈতিকতার কিছু চ্যালেঞ্জ থাকে মনে হয়, তাই না? জি, তো সেগুলো মোকাবেলা করে কিভাবে দায়িত্বশীলতার সাথে আমরা এই প্রযুক্তিটা ব্যবহার করতে পারি? আসলে এআই এর বিষয়টা হচ্ছে, নৈতিকতার বিষয়টা আসলে সম্পূর্ণ নিজের কাছে। হুম, হ্যাঁ, ধরেন আপনাকে আমি বললাম যে তুমি এই প্রতিষ্ঠানে কাজ করো, প্রতিষ্ঠানে আপনি প্রতিদিন লাখ লাখ টাকা হ্যান্ডেল করছেন, এবং হুম, আপনার মনে হলো এখান থেকে আপনি চুরি করে ফেলেন। টোটালি এটা আপনার কাছে। হুম, এআই এখন এই পর্যায়ে চলে গেছে যে আপনি যদি এখন লাইক একটা মুভির একটা সিন, আপনি সেটাকে ইমেজ থেকে ভিডিও বানিয়ে ফেললেন, বানিয়ে সেটা আপলোড দিয়ে বললেন যে এই মুভির এই সিনটা চলে আসছে, ঠিক আছে, লিক হয়ে গেছে সিনটা। এটা দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল বানালেন, এবং এটা দিয়ে আপনি লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা শুরু করে ফেললেন। ঠিক আছে, তার মানে কি আপনি অনৈতিক কাজ করতেছেন, আরেকজনের মুভির একটা সিনকে ভিডিও বানালেন, ভিডিও বানিয়ে সেখান থেকে আপনি ইনকাম করা শুরু করছেন। সো এই নৈতিকতা আসলে সম্পূর্ণ মানুষের কাছে। এটা আসলে যার যার বিবেক তার কাছে ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন আমি বললামই তো যে রিসেন্টলি জয়া নায়াগার নামের এক মুভি রিলিজ হওয়ার আগেই মানুষ সেটাকে কি করেছে, লিক করে দিয়েছে, লিক করে অনলাইনে প্রায় 500 কোটির মুভি ফ্রিতে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, সো এই নৈতিকতা তো আসলে নাই দেখেই তাই সে এই কাজটা করেছে। ঠিক আছে, সো এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ নিজেদের উপর, যারা এআই শিখছে তাদের উপরে। তবে এআই নিয়ে আমি বলবো যে গভর্নমেন্টের তরফ থেকে ওয়ার্ল্ড ওয়াইড কিছু ডিসিশন আসা উচিত, তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়রা, সবার নির্দিষ্ট তাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে। ইভেন অনেক ব্ল্যাকমেইলিংও শুরু হয়েছে, ফেক ছবি বানিয়ে, অনেকের ফেক ছবি দিয়ে, ফেক ভিডিও দিয়ে সবাইকে বোঝানো হচ্ছে যে এই টাইপের তুমি এই কাজ করেছো বা ওই কাজ করেছো। হ্যাঁ, সো এই কাজগুলো আসলে দিন দিন আরো খারাপের দিকে যাবে। এর জন্য আমি মনে করি যে পৃথিবী জুড়ে সকল নেতাদের উচিত একটা নির্দিষ্ট গাইডলাইনে নিয়ে আসা। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নও একটা গাইডলাইন করেছিল, বাট ওই গাইডলাইনের কারণে দেখা গেছে ওদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তো অনেকেই সেই গাইডলাইন আবার মানছেও না। ঠিক আছে, এবং সেই গাইডলাইনের সুযোগ নিয়ে ইউএসএ কিন্তু, সরি, চায়না কিন্তু অনেক এগিয়ে গেছে, যে ওদের আসলে কোনো লিমিটেশন নাই। এবং সেই জন্য চায়না বের করেছিল সিডেন্স 2.0, এবং যেটা বের করার পরে অনেকেই অ্যাভেঞ্জারের মতো মুভি মোবাইল দিয়ে বানিয়ে ফেলার মতো শুরু করেছিল। তারপরে সেটা একটা গাইডলাইনে এনেছে, বাট এরকম গাইডলাইন সারা বিশ্বের ক্ষেত্রে আনা উচিত। একটা জিনিস যখন বেশি সহজলভ্য হয়ে যায় এবং খেলাধুলার মতো হয়ে যায়, মানুষের মজা পেয়ে অনেক কিছু করে ফেলতে পারে, তাও আমার মনে হয় যে আসলে গাইডলাইন্স থাকাটা আহ এর জন্য, সবার জন্য, সারা পৃথিবীর জন্যই ভালো। তো রবিন, আপনি বর্তমানে সিনেমাটিক এআই নিয়ে কাজ করছেন এবং জি, প্রশিক্ষণ দিচ্ছেন, তাই তো? জি, তো অনেকের মনে একটি কৌতূহল আছে যে জি। বর্তমান প্রযুক্তির যুগে কি একা এআই ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ সিনেমা তৈরি করা সম্ভব হয়? আচ্ছা, যদি সম্ভব হয়, তবে কোন কোন জব মানে ক্ষতির সম্মুখীন হবে? যেহেতু একটা বুঝতে সিনেমা পেরেছি। মানে তো বিশাল বিশাল মানুষ, বিশাল কিছু নিয়ে হতো, এখন আপনি একা করবেন, তা ক্ষতিটা কিরকম হতে পারে? ওকে, সো এটা নিয়ে আমি আসলে বাংলাদেশে অ্যারাউন্ড 2025-এ মেবি 4টা বা 5টা ইন্টারভিউ দিয়েছি, কালের কণ্ঠ থেকে শুরু করে নিউজ 21, 24 মেবি, এরকম আরো অনেকগুলা এআই কোম্পানি, সরি সরি আমার একটা কল আসছে। তো আমি অনেকগুলা কোম্পানিকে আমি, সরি, অনেকগুলা নিউজ মিডিয়াকে আমি ইতিমধ্যে এটা নিয়ে বলেছি যে টোটাল বিষয়টা হচ্ছে এরকম যে আপনি চাইলে এখন নিজেই এরকম মুভি বানিয়ে ফেলতে পারবেন। এই মুভিগুলো আসলে বানানোর জন্য আপনাকে জাস্ট সময় দিতে হবে। আপনি যদি, আমি ধরেন 3 মিনিটের একটা স্টোরি বের করেছিলাম,
যেটার জন্য আমাকে প্রায় 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হয়েছে। সো আপনি এই কাজটা যদি একটা 1 মাস 1.5 মাস ধরে করেন, আপনি নিজে একটা মিউজিক বানালেন মুভির জন্য, একটা মিউজিক তো না, বিভিন্ন মিউজিক বানালেন মুভির জন্য, নিজে আপনি সেটা প্রম্পট লিখে লিখে ইমেজ বানালেন, ইমেজ থেকে কন্টেন্ট বানালেন, এরকম করে আপনি কিন্তু চাইলে 1-2 মাস কাজ করে, যদি আপনি মেধাবী হন, আপনি 1-2 মাস কাজ করে আপনি একটা 1 ঘন্টা 30-40 মিনিটের একটা মুভি ইজিলি আপনি বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? এবং এই জিনিস যে বর্তমানে খুব কঠিন কিছু তা না। হ্যাঁ? অনেকেই এটা আসলে করে ফেলতে পারবে। খুব বড় মেধাবী না হলেও কোন রকম একটা মুভি দাঁড় করিয়ে ফেলতে পারবে। এখন সেই দিনে আমরা চলে এসেছি। আর যে বেশি মেধাবী হবে সে হচ্ছে হলো খুবই কোয়ালিটিফুল কিছু তাকে করতে হবে। তার জন্য তাকে সময় দিতে হবে 1 থেকে 2 মাস। হ্যাঁ? আর যদি সে একটু ২-৩ জনের একটু টিম রেডি করে, একজনকে মিউজিকের দায়িত্ব দিল যে তুমি মিউজিক গুলা বানিয়ে দাও। একজনকে এডিটিং এর দায়িত্ব দিল। আর একজন শুধু ভিডিও গুলা সিন বাই সিন রেডি করলো। ঠিক আছে? এইভাবেও চাইলে কিন্তু একটা মুভি ইজিলি এখন বানিয়ে ফেলা সম্ভব। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে কোন জব ক্ষতির মুখে ওকে, পড়েছে সরি আমি এটা মিস করেছি। বানাচ্ছেন। এখানে এটা সিঙ্গার এটা এডিটরদের ক্ষেত্রে যারা মুভি এডিট করে তাদের ক্ষেত্রেও যেমন একটা বড় একটা সমস্যা তৈরি হবে। কারণ আগে এডিটরদের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হতো, এখন পরিশ্রম কমে আসবে, তাদের পারিশ্রমিক কমে যাবে। যারা মুভিতে বিভিন্ন ভিএফএক্স এর টিমে কাজ করত, বিশাল বড় একটা সংখ্যা ছিল মানুষের। এবং আপনি জানেন ডামি হিসেবে অনেক অ্যাক্টর কাজ করতো, যারা কিনা সালমান খানের মতো দেখতে বা শাহরুখ খানের মতো দেখতে বিভিন্ন ফাইট সিনে তারা গিয়ে কাজ করতো, তাদেরও কিন্তু জব নাই গুলো হয়ে করে যাচ্ছে। দিত। হ্যাঁ, তাদেরও কিন্তু জব নাই হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। এই কাজগুলো কিন্তু এখন ডামির বদলে এআই করে ফেলতেছে। গ্রিন স্ক্রিনের কাজগুলো করতে ওরা বাদ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি মেইনলি যারা কাজ করতো মিউজিক নিয়ে, সেখানেও কিন্তু এখন আপনি লক্ষ্য করলে দেখবেন যে অনেক মিউজিশিয়ান বা সিঙ্গার আস্তে আস্তে নিজের প্রফেশন থেকে দূরে সরে যাচ্ছে, কারণ ওরাও বুঝে যাচ্ছে যে ঘটনা একটু অন্যদিকে যাচ্ছে। ঠিক আছে? সো এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে যেমন সমস্যা হবে, যারা এডিটর তাদের ক্ষেত্রে সমস্যা হবে, এবং নায়ক নায়িকাদের ক্ষেত্রেও পারিশ্রমিক কমে যেতে পারে সামনে। কারণ হচ্ছে অনেকগুলা কঠিন কঠিন সিন এখন থেকে চাইলে এআই দিয়ে মাঝে ইনপুট দিয়ে দিতে পারবে। পুরো মুভি না বানিয়ে ধরেন খুব কঠিন কঠিন সিন গুলো এআই দিয়ে ইনপুট দেওয়া হলো, এবং নায়কের বা নায়িকার বা যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয়ের পরিমাণ কমে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে বিষয়টা এরকম যে আপনার তাদের অভিনয়ের পরিমাণ যখন কমে যাবে, তাদের কিন্তু ইনকামটাও কিন্তু কমিয়ে দিবে, পারিশ্রমিকটাও কমিয়ে দিবে। বলবে যে না, আমরা এত পে করবো না তোমাকে, কারণ সবাই চাইবে যে কম টাকায় কিভাবে একটা প্রোডাকশন বের করা যায়। ঠিক আছে? সো পুরো ইন্ডাস্ট্রিতেই এটা নিয়ে একটা কিন্তু বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হবে, আর হচ্ছে জবলেস হবে অনেক মানুষ। সামনে পৃথিবীতে কর্মসংস্থানের আমরা আরো অভাব দেখতে পারবো। একদম একদম। আপনি রিসেন্টলি দেখবেন তো যে আম, আম, ইয়েতে লাইক ইন্ডিয়াতে একটা গার্মেন্টসে ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এআই ক্যামেরা লাগিয়ে তাদেরকে বলছে, শ্রমিকদের বলছে কাজ করো। তো ওরা তো এটা বুঝতেছে না যে এই ক্যামেরা দিয়ে, এটা এআই ক্যামেরা, এআই কে শিখাচ্ছে কিভাবে সে কাপড় সেলাই করছে, কিভাবে শার্ট বানাচ্ছে, সে বুঝতেও পারছে না। ঠিক আছে? তো আচ্ছা। এআই কিন্তু এই জিনিসগুলো যখন জেনে যাচ্ছে, লাইক 6 হ্যাঁ। মান্থস পরে এই লোকগুলার কিন্তু আর কাজ থাকবে না। হুম টোটালি রোবটের মাধ্যমে নিয়ন্ত্রণ হুম হবে সবকিছু। ঠিক হুম আছে? সো জবলেস হবে কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ হবে না, কোটি কোটি মানুষ জবলেস হবে। তো সামনে আমাদের অনেক কঠিন সময়। যতই আমরা আপ্লুত হই, আহ আনন্দিত হই এআই কে নিয়ে, তেমনি ভাবে আমাদের কঠিন সময়কেও মোকাবেলা করতে হবে। তো যাই হোক, আরেকটু জানতে চাই, এআই কনটেন্ট ক্রিয়েশনের ব্যবহার কি ধরনের ইনকাম সোর্স ক্রিয়েট করা যেতে পারে? একটু আগে তো বললাম যে আমাদের ইনকামের সমস্যা হচ্ছে। তারপরে আবার এখানে ইনকামের সোর্সটাও তো আসতেছে, তাই না? শুধু যে আমরা কর্মের অভাব হবে সেটা না, আবার কিছু তো হচ্ছে। সেই জিনিসটা কিরকম কিরকম মানে ক্রিয়েট করা হচ্ছে? নতুন অনেক স্কিল আসবে, যে স্কিল গুলো আগে কখনোই ছিল না। যেমন আপনি যদি এখন আহ আমার ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি রেডিও চিনো, সে হয়তো বলবে যে রেডিও আমি কখনো দেখি নাই, নাম শুনছি। ঠিক আছে? আমার ছেলের ছেলে যখন আসবে, সে তো জীবনে জানবেই না রেডিও নামের কিছু ছিল। হুম তো হুম এরকম অনেক প্রফেশন যেমন নাই হয়ে যাবে, তেমনি নতুন নতুন অনেক প্রফেশন আসবে। তার মধ্যে হচ্ছে ধরেন এরকম হতে পারে যে এআই ডেভেলপ যেমন হচ্ছে, হ্যাঁ, এআই নিয়ে কোডিং করা, এআই নিয়ে বানানো, এআই বানানো, এর পাশাপাশি হচ্ছে
প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট লিখা, যেমন আপনি জানবেন যে এখন অনেকেই প্রম্পট লিখেও ইনকাম করছে। এমন হুম। অনেক ওয়েবসাইট আছে সেখানে আপনি প্রম্পট পাবেন, সেই প্রম্পট গুলো আপনাকে কিনতে হবে $2 $5 করে, ঠিক আছে? সো এই কাজগুলো কিন্তু তৈরি হচ্ছে। সো এখন বিষয়টা হচ্ছে যে অনেক প্রফেশন নাই হয়ে যাবে সামনে, নতুন অনেক প্রফেশন আসবে। আর এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, এখনো মানুষ বুঝতে পারছে না যে কোন কোন প্রফেশন চলে যাবে, আবার কোন কোন প্রফেশন আসবে। আগামী তিন বছরের মাঝে মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে যে কারা জবলেস পরিপূর্ণভাবে। এবং আহ, আমার কাছে ভয় লাগছে এটাই যে আসলে যারা নর্মাল বা যারা মিডিয়াম লেভেলের কাজ জানতো তাদের আসলে সামনে কোনো দরকারই পড়বে না। তার মানে যারা কি খুবই হতে পারে যেমন স্কুল কলেজে যাওয়ার ব্যাপারটা কি কখনো কমে যেতে পারে? স্কুল কলেজের বিষয়টা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে বৈশ্বিক রাজনৈতিক নেতাদের উপরে, বা আসলে সরকার কিভাবে চাচ্ছে তার উপরে, ঠিক আছে? যেমন আপনি বাংলাদেশে যদি ধরেন, আপনাকে এখনো সেই ঈশাকার আমলে কি হয়েছিল সেটা হুম, শিখতে হচ্ছে। কেন? কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট আপনাকে জোর করে দিচ্ছে যে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? সো সামনে যদি এরকম থাকে যে না আপনাকে এটা করতেই হবে, তাহলে পড়তে হবে। এটা আসলে টোটালি ডিপেন্ড করবে রাজনৈতিক নেতাদের উপরে, সরকারের উপরে। আর আপনি যেই কাজটা করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভবিষ্যতের জন্য আসলে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। দেখা যাবে যে আসলে মানুষ ক্লাস 5 পর্যন্ত, 8 পর্যন্ত পড়ার পরে আসলে অনেকেরই দেখা যাবে যে তার কোনো ডিগ্রিই নাই। সে অনেক বড় প্রফেশনে চলে গেছে। ইতিমধ্যে একজনকে দেখলাম যে একাই একটা $1 বিলিয়ন কোম্পানি চালাচ্ছে। তার লাস্ট ইয়ারে তার 65 মিলিয়ন প্রফিট হয়েছে শুধু এআই ব্যবহার করে, এবং সে একাই সেই কোম্পানির মালিক। ঠিক আছে? সো এরকম যদি হয় সামনে দেখা যাবে যে পড়াশোনা না করেও অনেকে এরকম ইনকাম করতে পারছে। হুম। জাস্ট হচ্ছে ইংলিশটা ভালো জানলেই 7-8 পর্যন্ত পাস, সে লিখতে পারে, পড়তে পারে। তো সে দেখা গেল এআই ব্যবহার করে নিজে একটা কোম্পানি দাঁড় করিয়ে ফেলছে, নিজের একটা গেমস বানিয়ে ফেলছে, হ্যাঁ? সেরকম অনেক কিছু ফিউচারে সম্ভব। কারণ হচ্ছে ব্যক্তিগত দক্ষতা ব্যাপারটা এখানে অনেক কাজ করবে। এআই কে যেভাবে খেলতে পারে এআই কে নিয়ে, যেভাবে ধরতে পারে, আমার মনে হয় কি আমাদের পরবর্তী পৃথিবী, সামনের পৃথিবী, আমাদের নেক্সট জেনারেশন কি ওদিকে যাচ্ছে? আপনার কি মনে হয়? ইতিমধ্যে চলে গেছে। চলে হ্যাঁ, গেছে। ইতিমধ্যে চলে গেছে, এবং তার জন্যই তো আপনি আজকে আমাকে এখানে কল হ্যাঁ, করেছেন, হ্যাঁ, আমার হ্যাঁ, সাথে কথা বলছেন, হ্যাঁ? যে হ্যাঁ, হ্যাঁ। জানার জন্য বিষয়টা কি। হ্যাঁ, এবং আমি কিন্তু আমাকে যেমন আমার এখানেরই একজন নিউ ইয়র্কেরই একজন ভাই আমাকে বলতেছিল যে, তুমি যা করতেছো তা আবার কেন মানুষকে শিখিয়ে দিচ্ছ? তোমার তো সিক্রেট বলে আর কিছু থাকছে না। তুমি হুম, কেন তোমার ট্রিকস গুলো সবাইকে শিখিয়ে দিচ্ছ? তো আমি তখন তাকে একটা উত্তর দিয়েছিলাম যে, আমার ব্রেইনে কি চলে সেটা ও জীবনেও জানতে পারবে না। আমি তাকে প্রসেস শিখিয়ে দিচ্ছি যে আমি এইভাবে বানাই। এখন তুমি কিভাবে সেই প্রসেসটাকে নিজের মতো করে রেডি করবা, এটা তার ক্রিয়েটিভিটি। এতে আমার কিছুই যায় আসে না। সো আমি এইজন্যই কিন্তু আমি যত ট্রিকস নিজে খুঁজে বের করি সবই শিখিয়ে দিচ্ছি, সবই বলে দিচ্ছি। যেমন প্রম্পটটা কিভাবে ইজিলি লিখা যায়। আপনি এটা নিয়ে YouTube এ সার্চ দিবেন, হাজার ভিডিও পাবেন। আপনি ক্লিয়ারই হবেন না যে আসলে প্রম্পটটা কিভাবে লেখা উচিত। বাট আমি কিন্তু ২ মিনিটে আপনাকে বলে দিছি যে প্রম্পটটাকে আপনি এভাবে লিখতে পারেন। এটা একটা ট্রিকস, যে ট্রিকসটা আমি খুঁজে বের করেছি। আমি ব্যবহার করে জেনেছি। ঠিক আছে? সো এভাবেই আসলে আম আম আমি সবাইকেই সবকিছু জানিয়ে দিচ্ছি। যে নিজের মতো করে ইউজ করে অনেক বড় হতে পারবে তার জন্য শুভকামনা। আর যে পারবে না তার জন্য সরি। তো আমাদের আগামী পৃথিবীতে কি এআই রকেট তৈরি করবে, বিমান তৈরি করবে? আগামী ২ বছরের মাঝেই দেখেন কোথায় চলে যায় সবকিছু। কারণ তাহলে এটা সামনে আ অনেক কিছুই চেঞ্জ হবে। আ বোমা তৈরি করবে, পারমাণবিক বোমা এসবও অনেক তৈরি কিছু। এটা যদি সবকিছুই। করে তাহলে খুবই মানে ভীতিকর একটা ব্যাপার মনে হয়। আসলে ভালোর সাথে তো কিছু আবর্জনাও আসে। আ আপনারা জানেন কিনা আমি জানি না যে এআই ইতিমধ্যে একটা আম আ ওয়েবসাইট রেডি হয়েছিল, এবং সেটা আম মার্ক জুকারবার্গ কিনেও নিয়েছে। সো আচ্ছা। আ এই ওয়েবসাইট এআই রা হ্যান্ডেল করছে, এবং এআই এজেন্ট গুলা সেখানে হিউম্যান কে রিসোর্স করছে। হুম, তারা সেখানে নিজেরা অ্যাড দিচ্ছে, দিয়ে বলতেছে যে আমাকে মানুষ লাগবে যে কিনা আমার কাজ করে দিবে। সো সেই হুম, মানুষকে দিয়ে কি করাবে? সে মানুষকে দিয়ে ওই যে বললাম যে হুম, শ্রমিককে দিয়ে সে কিভাবে আ কাপড় বানাচ্ছে, ড্রেস বানাচ্ছে সেটার রেকর্ড হচ্ছে, সে হুম। চাচ্ছে। তো ধরেন সামনে এরকম অনেক কিছু দেখবেন যে এআই মানুষকে বলতেছে যে তুমি কিভাবে সাঁতার কাটো সেটা ভিডিও করে আমাকে পাঠাও। তুমি এই ভিডিওর জন্য $5 পাবা বা $10 পাবা। এটা একটা নতুন প্রফেশন তৈরি হবে। আচ্ছা। ঠিক আছে? সো এরকম ঘটনাও কিন্তু সামনে ঘটতে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং আবার
মাঝে, মাঝে আমি এই কথা বলছি আপনার সাথে, একটু ভয়ও পাচ্ছি যে সবকিছু যদি মানুষের হাতের মুঠোয় চলে আসে, একটা মানুষ ব্রেনে যা খেলা করছে সবই যদি সে এপ্লাই করতে পারে, আমার কাছে মনে হয় যে এটা একটু ভীতিকর ব্যাপারও আছে। মানুষ অনেক সময় আমার কাছে স্বেচ্ছাচারী মনে হয় যে এটা মজার থেকে বেশি ভয়ের বিষয়। ভয়ের, হ্যাঁ, বেশ স্বেচ্ছাচারী ভয়ের বিষয়। যায়। হ্যাঁ, 90% ই ভয়ের বিষয়। আর 10% হচ্ছে মজার বিষয়, যাচ্ছে এটা এনজয় করছি। বাট আসলে আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমরা আসলে নিজের পায়েই নিজে কুড়াল মারছি। মানে হ্যাঁ? অনেক আ আগুন নিয়ে খেলার মতো মনে হচ্ছে আমার কাছে যে, আমার ব্রেনে যা চাচ্ছে আমি সেটাই পাচ্ছি। আমি আদেশ করা মাত্র সেটা হয়ে যাচ্ছে। এটা আসলে তো উম নিজেকে কন্ট্রোল যে করতে পারবে না ভালো-মন্দটা, আ সেজন্য তো মানে আমাদের পরবর্তী পৃথিবী ঝুঁকির মুখে পড়বে অনেকটাই। আমার জি, মনে হচ্ছে যে, আমরা অনেকটাই ঝুঁকির মুখে চলে যাব। তো 100%। আমাদের অনুষ্ঠান তো শেষের দিকে। আপনি আমাদের দর্শকদের কিছু বলেন। আমি এতটুকুই বলব যে অনেকেই এআই এর কথা বললে বলে যে আ আ অনেক কিছু বলে যে ইসলামে নিষেধ, এরকম কাজ করা হচ্ছে, ফেতনা করা হচ্ছে। আরো অনেক কিছু বলে। আসলে এখন এগুলার সময় না। এসব ভাববারও সময় না। প্রযুক্তি এখন অনেক এগিয়ে যাচ্ছে। আপনাকে যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে যে আপনি নিজে সৎভাবে কিছু করছেন কিনা। ইসলাম অলওয়েজই বলে যে মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ করবা না। সো এআই যদি আপনি ব্যবহার করেন, সেটা কি আপনি মানুষের জন্য উপকারে আসে এমন কাজে ব্যবহার করছেন কিনা, সেটা আপনার মনে রাখা উচিত। আর যেটা প্রযুক্তির যে উন্নতি হবে, সে উন্নতির সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে গেলে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আমার বাবা আমাকে ১৯৯৮ সালে কম্পিউটার কিনে দিয়েছে, যখন মানুষের ঘরে টিভিও থাকতো কিনা সন্দেহ। তো সেই সময় আমার বাবা যদি আমাকে কম্পিউটার না কিনে দিত, আজকে আমি হয়তোবা এই রবিন রাফান হিসেবে এখানে অনেকেই চিনতো না। ঠিক আছে? সো এই টোটাল বিষয়টা আমার কাছে মনে হয় যে আসলে এটা টোটালি আমার কাছে, সবার কাছে অনুরোধ থাকবে যে এআই টাকে যতটুকু পারা যায় রপ্ত করতে হবে। আর অনেকেই ভাবে যে আচ্ছা আমি তাহলে গাড়ি চালাবো। গাড়ি চালানোর প্রফেশন তো সমস্যা নাই। সামনে দেখেন গাড়িও চলবে। এখনো চলতেছে গাড়ি ড্রাইভার ছাড়া, এআই দিয়ে চলছে। এরকম আরো অনেক প্রফেশন নাই হয়ে যাবে সামনে। সো এইজন্য আপনার এআই প্রযুক্তিটা সম্পর্কে জানতে হবে, ভালোভাবে জানতে হবে। এবং এটার জন্য YouTube এ অনেক রিসোর্স আছে। সেখান থেকে আপনারা জানেন, জানার চেষ্টা করেন। আর আমার যে ক্লাস, সেগুলো মাত্র ৳200 ৳300 করাই। এটা জাস্ট হচ্ছে মানুষকে জানানো। সো যারা মনে করেন যে ৳200-300 আসলে কোন টাকাও না। সো হু, হু। যারা এই টাকা দিয়ে কিছু শিখতে চান, আপনারা চাইলে ওই ক্লাসে সিরিয়াসলি দেখতে পারেন। যদিও এখন ক্লাস বন্ধ, আমার স্টক আউট হয়ে গেছে। কারণ এখন পর্যন্ত ১৭,০০০ আম স্টুডেন্ট ওয়ার্ল্ড এর ৩৮ টা কান্ট্রি থেকে অ্যাডমিশন নেয়া, এবং ওরা দেখছে। সো আমার ওয়েবসাইট আর লোড নিচ্ছে না। এইজন্য আপাতত নতুন স্টুডেন্ট আর নেওয়া বন্ধ আছে। সো আচ্ছা, এই আপনার ওয়েবসাইটের নামটা বলেন একটু? ওয়েবসাইটের নাম হচ্ছে robinrafan.com। সেখানেই আসলে সবাই ইয়েটা পাবে, লাইক হচ্ছে হলো ক্লাসের ডিটেইলস পাবে, ক্লাসে অ্যাটেন্ডেড ডিটেইলস পাবে। আর এই কোর্সগুলো পরিচালনা করছে subscriptionsmartbd.com। সো হুম। এটা আমার ওয়েবসাইটে গেলেই পাবে, robinrafan.com এ গেলেই পাবে। তো নরমালি আমি যে জিনিসটা বলছিলাম যে আপনারা এআই কে নিয়ে সময় কাটান, এআই এর সাথে খেলা করেন। হ্যাঁ? এবং আপু আপনার সাথে, ফরিদা আপুর সাথে যখন একটু আগে কথা হচ্ছিল, উনিও কিন্তু এই জিনিসটাই বলল যে উনি নিজেও জানতেন, হঠাৎ করে একটা ছবি বানানোর পরেই উনি বুঝে গেছে যে আসলে এআই কে নিয়ে আরো অনেক কিছু করা যায়, এবং আপনি আস্তে, আস্তে এটা নিয়ে অনেক, অনেক কিছু করার চেষ্টা করছেন। সো এইটাই আসলে উচিত। সবারই উচিত এআই কে নিয়ে দূর, দূর না করে এআই কে রপ্ত করার চেষ্টা করা। অনেক ধন্যবাদ আপনাকে। আ প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আজকে আমাদের অতিথি রবিন রাফান, উনি আমাদেরকে এআই সম্পর্কে অনেক কিছু জানালেন। আমরা অনেকেই জানি না, আমি নিজেও জানি না। আ আমার কাছে জিনিসটা সম্পূর্ণ ধোঁয়াশা এখনো। তারপরেও রবিন রাফানের কাছ থেকে আমি অনেক কিছু শুনলাম এবং আমি নিজে থেকে অনেক প্রশ্ন করলাম। তো আমাদের সামনের পৃথিবী আসলে এআই এর উপরেই নির্ভর করবে। তো আপনারা সবাই অনেক এআই এর উপর অনেক পড়াশোনা করেন, গবেষণা করেন, যাতে আমরা এইটার ভালো জিনিসটা আমরা রপ্ত করতে পারি। আম আমরা যেন ইচ্ছামতো যা ইচ্ছা তাই করে আমাদের পৃথিবীটাকে আবর্জনায় পরিণত না করি। আমরা যেন সবকিছুরই ভালো থাকে। আর অনেক স্রোতে যখন একটা পানি আসে, বর্ষার পানি আসে, এটা যেমন অনেক পলিমাটি নিয়ে আসে, তেমন অনেক আবর্জনাও নিয়ে আসে। তো আমরা আশা করব যে আবর্জনাগুলোকে আমরা দুহাত দিয়ে সরাবো এবং যে পলিমাটি আসবে, সুন্দর ভালো জিনিসটা আসবে, সেটা আমরা ইউজ করব, ব্যবহার করব এবং আমাদের আগামী পৃথিবীটাকে আমরা
সুন্দর করে গড়ে তুলব এআই এর সার্থক ব্যবহার করে। তো প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আমাদের রবিন রাফানের সাথে আপনাদের যোগাযোগ করা দরকার হলে উনি বলল ওনার ওয়েবসাইটের নাম, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আমরা চাই যে যেকোনো প্রযুক্তি সেটা সুন্দরভাবে ব্যবহার হোক, সার্থকভাবে ব্যবহার করা হোক, এটার অপব্যবহার যাতে আমরা না করি। আমি এই আহ্বানটা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। রবিন রাফান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ।